মাত্র 15 বছর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ছিল 0, অর্থাৎ সেই নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি দলটি। তার ঠিক 15 বছর পরে আজ সেই একই পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জেতা দলের নাম বিজেপি। শুধু বেশি আসন নয়, প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় যাওয়াও নিশ্চিত করে ফেলেছে দলটি। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় যাচ্ছে বিজেপি। কিন্তু কিভাবে সম্ভব হলো তা? এ নিয়েই আমাদের আজকের পর্যবেক্ষণ। সঙ্গে আছি পলাশ মাহবুব। পশ্চিমবঙ্গ ভারতের প্রোগ্রেসিভ তথা উদারপন্থী রাজ্য হিসেবে পরিচিত। একসময় যা ছিল বামেদের দুর্গ। টানা 34 বছর রাজ্যটির ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এরপর মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের একচেটিয়া আধিপত্য। আর এবারের নির্বাচনে দক্ষিণপন্থী দল বিজেপির উত্থান ভারতের রাজনীতির জন্য বার্তাবহ তো বটেই। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের কারণ হিসেবে অনেকে মনে করেন রাজ্যটিতে শক্তিশালী বিরোধী দলের অভাব ছিল। 2011 সালে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমতা হারানোর পর বাম দলগুলো অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। একই অবস্থা হয় ন্যাশনাল কংগ্রেসেরও। বিশ্লেষকদের মতে কঠোর ভৌগোলিক ও ধর্মীয় বিভাজনের রাজনীতি দিয়ে সেই জায়গাটি ধীরে ধীরে দখল করে নেয় বিজেপি। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের ক্ষমতায় আসে বিজেপি। এরপর সমীকরণ দ্রুত বদলাতে থাকে। বিজেপি কেবল একটি জাতীয় দল নয়, বরং এক সর্বভারতীয় সাংগঠনিক শক্তি হিসেবে আবির্ভূত হতে শুরু করে। তাদের কৌশলের মূল 3টি বিষয় ছিল: শক্তিশালী ও কেন্দ্রীয় নেতৃত্ব, জনকল্যাণমূলক রাজনীতির প্রচার এবং হিন্দুত্ববাদী ধর্মীয় পরিচয়ভিত্তিক জাতীয়তাবাদ। এর মাধ্যমে একে একে অনেক রাজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় দলটি। কিন্তু পশ্চিমবঙ্গে কাজটা অত সহজে হয়নি। এজন্য তাদের একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি ক্ষমতায় আসছে এমন একটা প্রচার পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকে সে সময় বিশ্বাস করতে শুরু করেছিলেন বিজেপি আসলেই আসছে, কিন্তু সে দফায় সফলতা মেলেনি। তবে এর মাত্র 5 বছর পরেই ঠিকই পশ্চিমবঙ্গ জয় করল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পশ্চিমবঙ্গে বিজেপির মতো দক্ষিণপন্থী দলের উত্থান এবং তৃণমূলের পরাজয় বেশ কিছু বার্তা দেয়। তার মধ্যে দুটি বেশ উল্লেখযোগ্য। প্রথমত, প্রথমবারের মতো কোনো ধর্মভিত্তিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে যাচ্ছে। এর আগে যে 3টি দল রাজ্যের ক্ষমতায় ছিল, কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস, এই দলগুলো মোটা দাগে উদার এবং মধ্যপন্থার দল হিসেবে পরিচিত। দ্বিতীয়ত, তৃণমূলের পরাজয়ের মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর প্রভাব কমার যে ট্রেন্ড শুরু হয়েছে তাতে গতি আরও বাড়ল। এর আগে গেল বছর বিহারেও আঞ্চলিক দলের হাত থেকে ক্ষমতা চলে আসে বিজেপির হাতে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয় ভারতের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানও দুর্বল করবে। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। কারণ বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসে ভাঙনের বড় ধরনের আশঙ্কা আছে। বিজেপির তরফ থেকে সেই চেষ্টা থাকবেই। 1967 সালের পর থেকে ভারতের জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর উত্থান শুরু হয়েছিল। সে সময় কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য ভেঙে বিভিন্ন রাজ্যে স্থানীয় ইস্যু, ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয়ের ভিত্তিতে গড়ে উঠেছিল শক্তিশালী বেশ কিছু রাজনৈতিক দল। তার মধ্যে উল্লেখযোগ্য তামিলনাড়ুর ডিএমকে, এআইএডিএমকে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, মহারাষ্ট্রের শিবসেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি, উত্তরপ্রদেশের সমাজবাদী দল, বহুজন সমাজ পার্টি, বিহারের রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, জনতা দল ইউনাইটেড জেডিইউ, পাঞ্জাবের শিরোমণি আকালি দল, উড়িষ্যার বিজু জনতা দল, অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টি টিডিপি, জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কংগ্রেস অন্যতম। এই দলগুলোই ভারতের রাজ্যভিত্তিক রাজনীতিকে শক্তিশালী করেছে এবং গণতন্ত্রে রক্ষা করেছে গুরুত্বপূর্ণ ভারসাম্য। কিন্তু গেল কিছু বছর ধরে ক্ষমতা হারাতে শুরু করেছে আঞ্চলিক দলগুলো। বিহারের কথা তো আগেই বলা হয়েছে। এছাড়া উড়িষ্যার ক্ষমতা হারিয়েছে বিজু জনতা দল। পাঞ্জাবের একসময়ের প্রভাবশালী শিরোমণি আকালি দল নেমে এসেছে 3য় অবস্থানে। উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টিও ক্ষয়িষ্ণু। এভাবে একের পর এক আঞ্চলিক দলগুলো দুর্বল হয়ে পড়ছে ভারতের রাজনীতিতে। ফলে বিশ্লেষকরা ধারণা করছেন দিনে দিনে হয়তো দেশটির রাজনীতি অনেকটাই বাইপোলার তথা দ্বিমুখী হয়ে উঠবে।
লড়াই সীমাবদ্ধ হবে দুই সর্বভারতীয় দলের মধ্যে, যার একদিকে থাকবে বর্তমানের প্রবল পরাক্রমশালী বিজেপি আর অন্যদিকে ক্লান্ত কংগ্রেস।